চিরযুবা বিবেকানন্দের মহাপ্রয়াণ। স্বামীজি তাঁর মহাপ্রয়াণের ইঙ্গিত কয়েক বছর আগে থেকেই দিচ্ছিলেন। 1897-এর 11 আগস্ট তিনি স্বামী অচ্যুতানন্দকে বলেছিলেন, আর 5-6 বছর জীবিত থাকব। দেহত্যাগের 3 দিন আগে 1902-এর 1 জুলাই মঙ্গলবার একদিন অপরাহ্নে স্বামীজি মঠ প্রাঙ্গণে বেড়াতে বেড়াতে দক্ষিণ দিকে গঙ্গা তীরে একটি বিল্ব বৃক্ষের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, আমার দেহ গেলে ওইখানে সংস্কার করবি। তার আদেশ প্রতিপালিত হয়েছিল এবং ওই ভূখণ্ডের উপরেই তার সমাধি মন্দির নির্মিত হয়েছে। এবার শেষ দিন 1902-এর 4 জুলাই দ্বীপ্রহরে সকলের সঙ্গে মেঝেতে বসে তৃপ্তি ও রুচির সঙ্গে ভোজন করলেন। রাত্রি তখন 9টা। ডান হাতখানে একবার একটু কেঁপে উঠল, সঙ্গে সঙ্গে একটি গভীর নিঃশ্বাস নির্গত হলো এবং মাথা বালিশ থেকে গড়িয়ে পড়ল। তার 2-1 মিনিট পরে তিনি আগের মতো আর একটি গভীর নিঃশ্বাস ফেললেন। তারপর সব স্থির হয়ে গেল, যেন এক ক্লান্ত শিশু মাতৃক্রোড়ে বিশ্রাম লাভ করল। চোখ দুটি ভ্রুযুগল মধ্যে স্থির নিবদ্ধ, প্রশান্ত আননে স্বর্গীয় জ্যোতি, ঠিক যেন মহাযোগী মহাধ্যানে নিমগ্ন। তখন রাত 9:10 শেষ দিনে তার বয়স হয়েছিল 39 বছর 5 মাস 24 দিন। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, আমি 40 পেরোচ্ছি না। এ বাণী বর্ণে বর্ণে মিলে গেল। ঘটনাক্রমে 1902-এর 4 জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসের উৎসবের মধ্যেই স্বামীজি দেহবন্ধন ছিন্ন করে স্বধামে প্রয়াণ করলেন। আশ্চর্যের বিষয়, বেলুড় মঠে তখন বিদ্যুৎ না থাকলেও টেলিফোন অবশ্যই ছিল, কিন্তু বিবেকানন্দের মহাপ্রয়াণের পরের দিন সংবাদপত্রের শিরোনাম হয়নি। অত্যন্ত সাধারণভাবে ঘটে গেল তার মহাপ্রয়াণ। মিউনিসিপ্যালিটিতে তার ডেথ সার্টিফিকেট নেই, তার মরদেহের কোনো আলোকচিত্রও নেই। শেষকৃত্যের স্থান সম্বন্ধে প্রয়োজনীয় অনুমতি দিতেও স্থানীয় মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ অহেতুক দ্বিধা দেখিয়ে প্রচুর বিলম্ব করেছে। কেন মহাপ্রয়াণের পরের দিন সে সংবাদপত্রে বিশেষভাবে সংবাদ প্রচারিত হয়নি? সম্ভবত গুরু ভাইগণ এতই শোকবিহ্বল ছিলেন যে তাদের কারো কোনো সাংবাদিক আহ্বান করা বা সংবাদপত্রে সংবাদ প্রেরণের মতো মনের অবস্থা ছিল না। এখনকার মতো মরদেহ নিয়ে শোক মিছিল হলে হয়তো গোটা কলকাতা ভেঙে পড়ত, কিন্তু স্বামীজির মহাপ্রয়াণ হলো নিঃশব্দের মধ্যে। পরে যখন সে সংবাদ জানা গেল, দেশবাসী স্তম্ভিত হয়ে গেল। 2টোর সময় আমরা সকলে দাঁড়িয়ে আছি। শুরু হয়েছে এইভাবে নিবেদিতার পত্রাবলী থেকে পাওয়া মিস ম্যাকলাউডকে লেখা একটি চিঠির অংশ। বিছানার উপর পাতা একটি বস্ত্রখণ্ডের দিকে তাকিয়ে আমি শারদানন্দকে জিজ্ঞেস করলাম, ওটাও কি পোড়ানো হবে? ওটাই যে শেষবার আচার্য দেবকে আমি পড়তে দেখেছি।
শারদানন্দ সেই কাপড়টি আমাকে দিতে চাইলেন। আমি নিতে পারলাম না, শুধু বললাম, যদি মিস ম্যাকলাউডের জন্য পাড়ের কাছে কোণের একটুকু কেটে নিতে পারি। কিন্তু ছুরি বা কাঁচি কিছুই ছিল না আমার কাছে। তাছাড়া কাজটা দেখতেও ভালো হতো কিনা সন্দেহ। সুতরাং কিছু করলাম না। 6টার সময় হঠাৎ কে যেন আমার জামায় হাতায় টান দিল। চোখ নামিয়ে দেখি অগ্নি ও অঙ্গার থেকে অনেক দূরে আমার পায়ের কাছে উড়ে এসেছে ঠিক সেই 2-3 ইঞ্চি বস্ত্রখণ্ড, আমার প্রার্থিত। সমাধির ওপার থেকে সে যেন তার পত্র, তোমার জন্য। চিতা হলো নির্বাপিত, কিন্তু দিকে দিকে জ্বলে উঠল আলো। আমাদের মনে পড়বে স্বামীজির সেই লেখা, আমি যে জন্মেছিলাম তাতে খুশি, এত যে কষ্ট পেয়েছি তাতেও খুশি, জীবনে যে বড় বড় ভুল করেছি তাতেও খুশি, আবার এখন যে নির্বাণের শান্তি সমুদ্রে ডুব দিতে যাচ্ছি তাতেও খুশি। আমার জন্যে সংসারে ফিরতে হবে এমন বন্ধনে আমি কাউকে ফেলে যাচ্ছি না, অথবা এমন বন্ধন আমি কারো থেকে নিয়েও যাচ্ছি না। দেহটা গিয়েই আমার মুক্তি হোক, অথবা দেহ থাকতে থাকতেই মুক্ত হই, সেই পুরনো বিবেকানন্দ কিন্তু চলে গেছে, চিরদিনের জন্য চলে গেছে, আর ফিরছে না। শিক্ষাদাতা, গুরু, নেতা, আচার্য বিবেকানন্দ চলে গেছে, পড়ে আছে কেবল সেই বালক, প্রভুর সেই চির শিষ্য, চিরপদাশ্রিত দাস। আর আমরা এখনো শুনি তার সেই অমোঘ আহ্বান, অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দি গোল ইজ রিচড। ওঠো, জাগো, আর যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাও ততক্ষণ থেমো না। সেই সঙ্গে বিবেকানন্দের সারা জীবনের কর্মকাণ্ড দেখলে আমরা বুঝতে পারব, শুধু আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ জ্বলেই নিভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনো নেভে না।